আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করব। আমরা আগের ক্লাসে পর্যায় সারণী কিভাবে মনে রাখা যায় এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানছো। তো আজকে আমরা শিখব পর্যায় নির্ণয় ও গ্রুপ নির্ণয়। পর্যায় ও গ্রুপ নির্ণয়। ওকে, পর্যায় নির্ণয় খুবই ইজি। পর্যায় নির্ণয়ের জন্য তোমরা প্রথমত ইলেকট্রন বিন্যাসটা করতে। ইলেকট্রন বিন্যাস, এরপরে ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ যে শক্তি স্তরটা থাকবে, সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যা, সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যা। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে পর্যায় সংখ্যাটা আমার কি হবে, পর্যায় সংখ্যাটা হবে আমার সর্বোচ্চ শক্তি স্তর সংখ্যা। বুঝি নাই? এখন বুঝবো। আসো একটা ইলেকট্রন বিন্যাস করি, তাইলে আমরা জিনিসটা বিস্তারিত বুঝতে পারবো। ধরো সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1। এই যে 1 2 3 এগুলো কি আমাদের সর্বোচ্চ আমাদের শক্তি স্তর। তো আমাদের সর্বোচ্চ যে শক্তি স্তর আছে এই সংখ্যাটাই আমাদের পর্যায় সংখ্যা। কি সংখ্যা? পর্যায় সংখ্যা। বুঝছি? ওকে, তাহলে আমাদের পর্যায় সংখ্যা ডান। এইবার আসো গ্রুপ নির্ণয়। গ্রুপ তিন ভাবে বের করতে হয়। কয়ভাবে? তিন ভাবে। প্রথমত সেম জিনিস, আমাদের আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে, এটা মাস্ট। ইলেকট্রন বিন্যাস করলাম, দেন সেম আমার সর্ববহিস্থ শক্তি স্তরটা দেখতে হবে। দেখলাম। এইবার আসো, এইবার আমাদের অরবিটালের যে জিনিসগুলা। অরবিটাল আমাদের কি কি আছে? আমাদের অরবিটাল আপাতত আমরা কয়টা পড়ছি? চারটা পড়ছি না? হ্যাঁ, এস পি ডি এফ, আমরা চারটা অরবিটাল পড়ছি না? তো এইখানে আমাদের অরবিটালের খেলা। প্রথম কথা, আমার ইলেকট্রন বিন্যাস করতে হবে, করলাম। আমার সর্ববহিস্থ শক্তি স্তর দেখতে হবে, দেখলাম। এবং আমার এই সর্ববহিস্থ শক্তি স্তরে আমার যে অরবিটালটা থাকবে এইটা আমার খেয়াল করতে হবে। বুঝছি? আচ্ছা, এক নাম্বার যেটা আমার সর্ববহিস্থ শক্তি স্তরে শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র এস অরবিটাল থাকবে। থাকলো। তো শুধুমাত্র এস অরবিটালে আমার যে কয়েকটা ইলেকট্রন থাকবে ওই সংখ্যাটাই আমার গ্রুপ সংখ্যা। বুঝি নাই? আমার সর্ববহিস্থ শক্তি স্তর, ধরো সোডিয়াম দিয়ে যদি আমি একটা বুঝাই, 1s2, 2s2, 2p6, 3s1। এখন আমার সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? এইটা। সর্ববহিস্থ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটালটা আছে। আছে। এখন এস অরবিটালে আমরা বলছি যে কয়টা ইলেকট্রন থাকবে এই কয়টা ইলেকট্রন সংখ্যাই আমার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। বুঝতে পারছি? তাইলে আমার এইটার পর্যায় সংখ্যা কত? 3। গ্রুপ সংখ্যা কত? 1। বুঝছি? ওকে, এইটা গেল আমার 1 নাম্বার পদ্ধতি। এইবার আসো 2 নাম্বার। এইখানে কি হবে? আমার এস এর পরে পি অরবিটাল থাকবে। পি অরবিটাল থাকবে এস এর
পরে কি অরবিটাল থাকবে, পি অরবিটাল থাকবে, এবং এই এস ও পি অরবিটালের যে ইলেকট্রনগুলো থাকবে এই ইলেকট্রনগুলো যোগ করতে হবে। আচ্ছা, এস এর উপরের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো আমরা যোগ করলাম, যোগ করার পরে এটার সাথে আমাদের আরো 10 যোগ করতে হবে। তাইলে আমরা যে সংখ্যাটা পাবো এটাই হচ্ছে আমার কি সংখ্যা, গ্রুপ সংখ্যা। বুঝি নাই? আসো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি। ধরো অ্যালুমিনিয়াম 13, আচ্ছা 1s2 2s2 2p6 3s2, এটা হবে না, আমরা আরেকটা দিয়ে করি। ক্লোরিন ধরো 17 1s2 2s2 2p6 3s2 3p5। খেয়াল করো সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে আমার এইটা, এস অরবিটাল আছে, এস এর পরে আমার পি অরবিটালটা আছে আছে। তো এই যে এস এর যে ইলেকট্রনটা পি এর যে ইলেকট্রনটা এই দুইটা যোগ করব। এস ইলেকট্রন সংখ্যা আছে 2টা, পি তে ইলেকট্রন সংখ্যা আছে 5টা, এবং আমরা কি বলছি এটার সাথে আরো কত যোগ করব, 10 যোগ করব। কত আসতেছে, 17। এই 17 হচ্ছে আমার ক্লোরিনের গ্রুপ সংখ্যা। বুঝলেন? ওকে, এইবার আসো আমাদের 3 নাম্বার যেই পদ্ধতি সেটা হচ্ছে কি, এস এর আগে কি থাকবে, ডি অরবিটাল থাকবে। এস এর আগে কি অরবিটাল থাকবে, ডি অরবিটাল থাকবে, এবং এস এর উপরে যে আমার ইলেকট্রনটা আছে ডিতে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রন দুইটা শুধুমাত্র যোগ করে দিলেই হয়ে যাবে। কি পাবো, গ্রুপ সংখ্যা পাবো। বুঝছি? আচ্ছা, এখন তোমরা হচ্ছে পেঁচাই ফেলবা যে হচ্ছে গা সর্বশেষে আমার এস থাকবে। এখন প্রথম পদ্ধতিতে আমার লাস্টে এস ছিল, এখানেও আমার লাস্টে এস আছে, এখন এটার আগে তোমার কি থাকতে হবে, ডি। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এস এর পরে হচ্ছে পি থাকতে হবে। এই দুইটার মধ্যে তোমরা গ্যাঞ্জাম লাগাই ফেলো। কিভাবে মনে রাখতে পারবা, এস এর পরে থাকবে পি, পরে তুমি যদি ইংলিশে এইটাকে এইভাবে লেখো পি পি মনে রাখতে পারবা। এস এর পরে থাকবে কি, পি, এবং এস এর আগে থাকবে ডি, আর সর্বশেষ থাকবে এস। এই তিনটা হচ্ছে আমার গ্রুপ নির্ণয়ের পদ্ধতি। বুঝছি? ওকে ওকে, তো আমরা হচ্ছে এতক্ষণ পর্যায়ে গ্রুপ নাম্বার নির্ণয় করা শিখলাম। তো আসো কিছু প্র্যাকটিস করি, তাইলে হচ্ছে এই জিনিসটা ভালো মতো আয়ত্ত করতে পারবা। তো আসো পটাশিয়াম নিয়ে আমরা, পটাশিয়াম হচ্ছে 19। এগুলা মনে রাখার জন্য কিন্তু হচ্ছে তোমাদের 1 থেকে 30টা মৌল টানা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ রাখতে হবে, এটা মাথায় রেখো ভর সংখ্যা সহ। আচ্ছা, পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা শিখি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, কয়টা হয়ে গেল, বেশি হয়ে গেছে না? হ্যাঁ, 10টা 18টা, এখানে 1 হবে। ওকে, খেয়াল করো আমরা কি বলছিলাম, সর্ববহিস্থ শক্তি স্তর, সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে আমার 4, এবং এটার অরবিটাল, সর্ববহিস্থ শক্তি স্তরের অরবিটাল শুধুমাত্র কি আছে, এস আছে না? তো আমরা কি শিখছি, এস যদি থাকে শুধুমাত্র এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে ওই সংখ্যাটাই হচ্ছে আমার গ্রুপ সংখ্যা। তাহলে এটা আমার পর্যায় নাম্বার কত, পর্যায়ে শিখছিলাম সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যাটা, শক্তি স্তর সংখ্যা কত, 4, পর্যায় হচ্ছে 4, গ্রুপ কত তাইলে বলো, এস অরবিটালে কয়টা আছে ইলেকট্রন, একটা, তাহলে গ্রুপ সংখ্যা কত, 1। বুঝছি? ঠিক আছে। তারপর আসো আরেকটা যদি করি, ধরো হচ্ছে বোরন
5 1s2 2s2 2p1, তাই না? খেয়াল করো আমার সর্ববহিস্থ শক্তি স্তরে প্রথম কথা হচ্ছে এস আছে, এরপরে হচ্ছে পি আছে। আমরা দুটো নিয়ম শিখছিলাম না? আমরা কি বলছিলাম যে এস এর পরে যদি পি থাকে তাহলে তাদের যে ইলেকট্রন গুলো আছে এই অরবিটালের ইলেকট্রন গুলাকে তো আমরা যোগ করবই, সাথে আরো 10 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেইটা হচ্ছে আমার গ্রুপ সংখ্যা। বুঝছি? তাইলে আমার এস এর পরে আছে পি, তাই না? তো এস এ ইলেকট্রন সংখ্যা আছে 2টা, পি তে ইলেকট্রন সংখ্যা আছে 1টা, যোগ হচ্ছে আরো কত করব 10, কত হইল 13। এটা আমার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। পর্যায় কত তাইলে? সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যাটা, সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যা কত? 2। তাহলে পর্যায় 2। এটা হচ্ছে আমার 2 নাম্বারটার যে নিয়ম সেইটা গেল। এইবার আসো আমার লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে আরেকটা নিয়ম যেটা আছে আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, তাই তো? 26টা হয়েছে না? 10টা 20 26, হ্যাঁ। তো খেয়াল করো আরেকটা নিয়ম আমার কি ছিল যে সর্ববহিস্থ শক্তি স্তর এস আছে, আছে এস এর আগে হচ্ছে আমার কি থাকবে? ডি অরবিটালটা থাকবে, আছে। তো আমরা শিখছিলাম যে এস এর আগে যদি আমার ডি অরবিটাল থাকে তাইলে শুধুমাত্র তাদের ইলেকট্রন যে সংখ্যাটা আছে এই সংখ্যা দুইটা যোগ করে দিলে আমরা কি সংখ্যা পাবো? গ্রুপ সংখ্যা, তাই না? তাইলে আসো ডি তে আমার ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 6টা। এস এ আমার ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে আমার গ্রুপ সংখ্যা কত? 8। পর্যায় বলো, পর্যায় কত? সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যা, সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যা কত? 4। হচ্ছে ওকে ওকে। এইবার আসো আমরা পড়বো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এখন পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমার হচ্ছে যে এই কয়টা জিনিস আছে। এখন এই কয়টা জিনিস আমার টোটালি যদি ভালো মতো বুঝতে হয় আমার এই জায়গায় পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে, এই জিনিসটা ভালো মতো আয়ত্ত করা শিখতে হবে। আসো আমরা শিখি কিভাবে কি করতে হবে। আমরা পর্যায় সারণী পড়ছি না? পর্যায় সারণীর আমরা যদি হচ্ছে গা এক সাইড থেকে এইভাবে সারি যাই তাহলে এই জিনিসটা পর্যায়, আর হচ্ছে লম্বা যে খাড়া স্তম্ভটা আছে সেটা হচ্ছে আমার গ্রুপ। ওকে, তো পর্যায় সারণীর দিকে তোমরা হচ্ছে মুখ করবা। ধরো এটা আমার পর্যায় সারণী, আমি এদিকে মুখ করছি। এখন আমার যেই দিকে বাম সাইড হবে এটা হচ্ছে আমার বাম সাইড, এটা হচ্ছে আমার ডান সাইড। ওকে, এতটুকু বুঝছি, বাম ডান নিয়ে আবার কনফিউশনে যাও না। ওকে, আমার পর্যায় সারণীর দিকে মুখ করবা, তারপর দেখবা তোমার বাম সাইড কোনটা। আমার বাম সাইড হচ্ছে এইটা, তাহলে পর্যায় সারণী বাম সাইড এইটা, ডান সাইড হচ্ছে এইটা। তাইলে পর্যায় সারণীর আমি বাম থেকে যত ডান দিকে যাব আমার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ তত হ্রাস পাবে। কিভাবে হ্রাস পাবে? আমার আকার কি হবে? আকার বা ব্যাসার্ধ হ্রাস পাবে। এতটুকু বুঝছি। পর্যায় সারণীর যত বাম থেকে ডানে তুমি যাইতে থাকবা তোমার পারমাণবিক যে আকার তোমার হচ্ছে আকারটা আছে সেটা কি হতে থাকবে? হ্রাস হইতে থাকবে বা ছোট হইতে থাকবে। সেম জিনিস এখন আসো আমার যদি গ্রুপ ওয়াইজ যাই, আমি উপর থেকে যদি নিচে আসি তাহলে কি হয়? আমি যদি পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে আসতে থাকি তাহলে হচ্ছে আমার মৌলের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হবে? বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? সহজ হিসাবে মনে রাখো, আমার পর্যায় সারণীর বাম থেকে আমি যত ডানে যাব আমার আকার ছোট হইতে থাকবে, আর যেমনে মন চাই অমনে যাই আমার আকার বড় হবে।
সহজ হিসাব। একটা জিনিস মনে রাখো জাস্ট, বাম থেকে ডানে যাব আকার ছোট হবে, বাকি সব ক্ষেত্রে আকার বড় হবে, শেষ। এখন কেন এই জিনিসগুলা হয় এইটা আমরা একটু দেখি। এই জিনিসটা লিখছি, এই জিনিসটা লিখছি, ওকে। এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাব, ধরো আমার হচ্ছে বামে একটা মৌল আছে, ধরো হচ্ছে সোডিয়াম, তার ডানে একটা মৌল ধরলাম হচ্ছে আমি ম্যাগনেসিয়াম, স্বাভাবিক। আচ্ছা, তো সোডিয়ামের লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রন কি না? আচ্ছা, ম্যাগনেসিয়ামের লাস্টের কক্ষপথে দুইটা ইলেকট্রন, তাই না? আচ্ছা, এখন এই জিনিসটা আমি কেন লিখছি তোমরা খেয়াল করো, আমার এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের মধ্যে আমার প্রোটন সংখ্যা আছে, নিউক্লিয়াসের বাইরে আমার একটা ইলেকট্রন সংখ্যা আছে, আছে না? তো একটা মৌলে আমার যে কয়টা প্রোটন সংখ্যা থাকে, আমার নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন সংখ্যা থাকে, এবং তাদের এই যে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে না? হ্যাঁ, একটা আকর্ষণ বল কাজ করে। তো এইখানে সোডিয়ামের আমার একটা ইলেকট্রনের জন্য আমার এইখানে ভিতরে একটা প্রোটন আকর্ষণ বল কাজ করতেছে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, আমার দুইটা ইলেকট্রন, দুইটা প্রোটন, এবং দুইটা ইলেকট্রনের সাথে আকর্ষণ বল কাজ করতেছে না? করতেছে। এখন ঠান্ডা মাথায় যদি তুমি চিন্তা করো, হ্যাঁ, তুমি ভাবো যে আমার একটা ইলেকট্রন ও একটা প্রোটনের মধ্যে যেই আকর্ষণ শক্তিটা কাজ করবে, আমার দুইটা প্রোটন ও দুইটা ইলেকট্রনের মধ্যে তার থেকে কি বেশি আকর্ষণ শক্তি কাজ করবে না? স্বাভাবিক না? ওকে, তো এই কারণে আমার এই যে আকর্ষণ শক্তিটা এইখানে, আকর্ষণ যে বল, আকর্ষণ এই যে বল আমার এইখানে হচ্ছে কম লাগে, এবং আমি যত ডান দিকে যাইতে থাকবো আমার আকর্ষণ শক্তিটা কি হতে থাকবে, আকর্ষণ বল বা আকর্ষণ শক্তিটা আমার বাড়তে থাকবে। তো এই আকর্ষণ শক্তি বাড়ার কারণে আমরা এই জিনিসটা একটু এরকম করে কি হয়ে যায়, সংকোচন হয়ে যায়, যেই কারণে এই যে মৌলগুলো ছোট হয়ে যায়, আকারে হ্রাস পেয়ে যায়। বুঝি নাই? আমার এই একটা ইলেকট্রন একটা প্রোটনের সাথে যে আকর্ষণ বল, আমার এইখানে দুইটা প্রোটন ও দুইটা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি, সেম। আমার সেম যদি তুমি এখানে আরেকটা চিন্তা করো, এখানে ধরলাম হচ্ছে আমার তিনটা ইলেকট্রন, তো এই তিনটা ইলেকট্রন এবং তিনটা প্রোটনের মধ্যে হচ্ছে আমার আকর্ষণ শক্তি আরো বেশি, তাহলে এই জিনিসটা আরো বেশি সংকোচন হয়ে যাবে না? সহজ হিসাব। তো এই কারণে আমরা যত হচ্ছে বাম থেকে ডান দিকে যাইতে থাকবো, আমাদের হচ্ছে আকর্ষণ বল তত বৃদ্ধি হইতে থাকবে, এবং আকর্ষণ বল যদি বৃদ্ধি হয় তাহলে হচ্ছে আমার মৌলের আকার বা পরমাণুর আকারটা হচ্ছে সংকোচন হয়ে যায়, হ্রাস পেয়ে যায় বা ছোট হয়ে যায়। বুঝছি? ওকে, এবার তুমি খেয়াল করো, আমার পর্যায় সারণীর যদি আমি উপর থেকে নিচের দিকে আসতে চাই, আমার কি হয়, আমার একটা করে নতুন শক্তি স্তর অ্যাড হয়। কি হয়? একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, তাই না? সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমার সোডিয়ামের হচ্ছে 2টা 10টা 11টা, এটা হচ্ছে আমার সোডিয়ামের 1টা 2টা 3টা শক্তি স্তর লাগতেছে না? সোডিয়ামের থেকে যদি আমি নিচে আসি, ধরো পটাশিয়াম, 1 নাম্বার গ্রুপের মৌলগুলো থেকে আমি একটু নিচে আসলাম, ধরো সোডিয়াম থেকে যদি আমি পটাশিয়ামের ক্ষেত্রে আসি, 1টা 2টা 3টা 4টা, এখানে আমার হচ্ছে 3টা শক্তি স্তর, এখানে হচ্ছে আমার 4টা শক্তি স্তর। এইভাবে আমার শক্তি স্তরগুলো তুমি যত নিচের দিকে আসতে থাকবা, আমার একটা করে নতুন শক্তি স্তর কি হইতে থাকবে, অ্যাড হইতে থাকবে। তো যখন আমার শক্তি স্তর একটা করে অ্যাড হইতেছে, তো এটা তো সিম্পল হিসাব যে সেখানে আমার আকার বড় হইতেছে, আমার আকারের, আমার নিউক্লিয়াস থেকে আমার ইলেকট্রনের যে দূরত্ব, এই দূরত্ব বা
বৃদ্ধি পাইতেছে, তার মানে অবশ্যই আমার আকারটা বড় হইতেছে। এটা সিম্পল হিসেবে, এটা বুঝার কোনো বিষয় না, এটা খালি চোখেই বোঝা যাইতেছে যে আমার একটা করে নতুন শক্তি স্তর অ্যাড হইতেছে উপর থেকে নিচে আসলে, এবং আমার পরমাণুর আকার কি হইতেছে, বৃদ্ধি পাইতেছে। সহজ হিসাব। ওকে, এতটুকু আমরা বুঝছি, এতটুকু বুঝছি যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এই জিনিসটা কিভাবে কি হয় না হয়, এতটুকু আমরা বুঝতে পারছি। তো পারমাণবিক আকারে আমরা আরেকটু রিক্যাপ করি যে জিনিসটা কি, আমরা একটা পর্যায় সারণীর যত বাম থেকে ডান দিকে যাব, হ্যাঁ, আমার হচ্ছে কোনো শক্তি স্তর অ্যাড হইতেছে না, কিন্তু আমার প্রোটন সংখ্যা বাড়তেছে, এবং প্রোটন সংখ্যার সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়তেছে। যেহেতু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, তাদের মধ্যে আকর্ষণটা বেশি হচ্ছে, এবং আকর্ষণটা বেশি হওয়ার কারণে জিনিসটা সংকোচন হয়ে আসতেছে। তো পরমাণু সংকোচন হয়ে আসার কারণে আমার হচ্ছে কি হয়, পরমাণুর যে আকারটা এটা হ্রাস পেয়ে যায়, ছোট হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, তো বাম থেকে যত আমি ডানে যাব, আমার কি হবে, পরমাণুর আকার হ্রাস পাবে, আর উপর থেকে নিচে হোক, ডানে থেকে বামে হোক, যেভাবেই হোক, সবকিছুতে আমার আকার বৃদ্ধি পাবে। সহজ হিসাব। ওকে, এইবার আসো, এইটার সাথে আমার বাকি চারটা সম্পর্ক আছে, অবশ্যই আমার সম্পর্ক আছে। এর আগে আমি একটু ধাতব ধর্ম আর হচ্ছে অধাতব ধর্ম, এই দুটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। ধাতব ধর্ম মানে কি? তুমি যদি ধাতব ধর্মের কথা চিন্তা করো, তোমার মাথায় একটা কথা আসে না, ধাতু, আসে না? এখন ধাতু কি? ধাতু হচ্ছে ওই সকল মৌল বা ওই সকল পরমাণু, যেই সকল পরমাণু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ইলেকট্রন কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, এবং ত্যাগ করে কোন আয়নে পরিণত হবে বলতো? ধনাত্মক আয়নে পরিণত হবে। ধনাত্মক আয়নে পরিণত হবে। বুঝছি। এখন ধাতব ধর্ম তাহলে কি? আমার একটা ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হইতে পারবে, তার ধাতব ধর্ম তত বেশি। বুঝছি। আমার একটা ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এবং তার ধাতব ধর্ম কি হবে, ততই বেশি হবে। এখন তোমরা হচ্ছে বলবা যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে কিভাবে পরিণত হয়। এটাই তো অনেক সময় তোমাদের মনে থাকে না যে ইলেকট্রনটা আমি বাদ দিয়ে দিছি, কেন এটা ধনাত্মক ধর্ম। তোমরা কিভাবে মনে রাখবা? ধাতুতে ধ আছে, এটা কোন আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধ, এই ধ, এই ধ ধ দিয়ে মনে রাখবা যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত করে। যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার ধাতব ধর্ম তত বেশি। সহজ হিসাব শেষ। এখন পর্যায় সারণীর আমরা কি বলছিলাম, যত বাম থেকে আমি ডান দিকে যাব, আমার আকার হ্রাস পায়। কি হয়? আকার হচ্ছে হ্রাস পায়। ঠিক তেমনি আমার ধাতব ধর্মটাও কি হয়? হ্রাস পায়। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আমার ধাতব ধর্ম কি? একটা ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার ধাতব ধর্মটা তত বেশি। এখন আমি পর্যায় সারণী যত বাম থেকে ডান দিকে যাব, আমার মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কি হয়ে যায়? কমতে থাকে, কমে যেতে থাকে। এই কারণে তার ধাতব ধর্ম কি হয়ে যায়? হ্রাস পেয়ে যায়। এইটার সাথে তোমরা কিভাবে মনে রাখতে পারবা যে বাম থেকে যত আমি ডানে যাব, আমার পরমাণুর আকার হ্রাস পায়, আকার হ্রাস পাওয়ার সাথে সাথে আমার কি হয়ে যায়? ধাতব ধর্মটাও কি হয়ে যায়? হ্রাস পেয়ে যায়। অধাতব ধর্ম হচ্ছে আমার অধাতু। কি থাকবে?
অধাতু থাকবে, এবং অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে কোন আয়নে পরিণত হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয়। কিভাবে মনে রাখবা? অধাতব ধর্ম ঋণাত্মক আয়নে পরিণত হয়। ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আর এইখানে তোমার কি আছে? এই জায়গায় কি আছে? ঋণাত্মক না? তুমি খেয়াল করো তো, ঋণাত্মকের সাথে আমার ঋণ আছে না? ঋণ। তো ঋণ নেওয়া মানে কি বুঝি আমরা? ধার না? ধার নেওয়া বুঝি না? তো যেহেতু হচ্ছে যে ঋণ মানে ধার নেওয়া, মানে কি সে ইলেকট্রন গ্রহণ করতেছে, সে ঋণ নিতেছে ইলেকট্রন। এই কারণে তুমি এইভাবে মনে রাখতে পারো যে ঋণাত্মক ঋণ নেওয়া, গ্রহণ করবে। বুঝতে পারছি? তাহলে তার কোন আয়নে পরিণত হবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, এইবার আসো আমাদের যে বাকি চারটা জিনিস আছে, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই চারটা জিনিস আমার পারমাণবিক আকারের সাথে জড়িত। কিভাবে? আমরা কি জানি? আমরা জানি পর্যায় সারণী যত বাম থেকে আমি ডান দিকে যাইতে থাকবো, আমার আকার কি হইতে থাকবে? হ্রাস হতে থাকবে। এবং উপর থেকে নিচে আসি বা যাহা মন চায় তাহা হোক, আমার বাকি ক্ষেত্রে আকার বৃদ্ধি পাবে। শুধু মনে রাখবো কি, বাম থেকে ডানে গেলে আকার কমে যাবে, ছোট হবে বা হ্রাস পাবে। আচ্ছা, তো এইবার যদি দেখো আকার যদি আমার হ্রাস পায়, আমার আকার হ্রাস পাইলে অধাতব ধর্ম আমার হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আমার ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই চারটা জিনিস কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। উল্টা সম্পর্ক, যেটাকে আমরা ব্যস্তানুপাতিক বলি অনেকটা সময়, বৃদ্ধি পাবে। আকার যদি হ্রাস পায়, আমার অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই চারটা জিনিস বৃদ্ধি পাবে। সেম কেস যদি আমার আকার বৃদ্ধি পায়, আকার কি হয়? বৃদ্ধি পায়, আমার অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে? হ্রাস পাবে বা কমে যাবে, তাই না? আচ্ছা, এতটুকু আমরা বুঝছি, এতটুকু বুঝছি। হুম, ঠিক আছে। এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাইলে জিনিসগুলো আমাদের জন্য খুবই সহজ। এখন আমাদের এইখানকার প্রত্যেকটা জিনিসের হচ্ছে সংজ্ঞা বাধ্যতামূলক। সংজ্ঞা তোমাদের পড়তে হবে, সংজ্ঞা পড়বা, এরপরে যে এক্সপ্লেনেশনটা দিবা সেটা এইভাবে দিবা। এখন এই যে আমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম আছে কিছু। আমরা আয়নীকরণ শক্তির একটা ব্যতিক্রম খেয়াল করি। ধরো নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, তাই না? আমার নাইট্রোজেন হচ্ছে পর্যায় সারণীর বামে অবস্থিত, অক্সিজেন নাইট্রোজেনের ডানে অবস্থিত, তাই না? তাহলে তুলনামূলকভাবে এই দুইটার মধ্যে আমার নাইট্রোজেনটা হচ্ছে বামে, অক্সিজেনটা কি হচ্ছে আমার ডানে। পারমাণবিক আকার কার বেশি কার কম, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি বলছি? আমরা পর্যায় সারণী যত বাম থেকে ডান দিকে যাব, আমাদের আকার কি হবে? হ্রাস পাবে। তাইলে আমি যদি বাম থেকে ডান দিকে যাই, আমার আকার হ্রাস পাবে। তার মানে নাইট্রোজেনের তুলনায় আমার অক্সিজেনের আকার কি ছোট না? ছোট না? ছোট। তো এইবার খেয়াল করো, আমরা পড়ছিলাম যে যদি আকার হ্রাস পায়, তাহলে আমার আয়নীকরণ শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। তাই আমার জিনিসটা হওয়ার কথা কি ছিল? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ব্যাপারটা হওয়ার কথা কি ছিল? এইরকম হওয়ার কথা ছিল না? কিন্তু এরকম হবে না। কেন হবে না? এই জিনিসটা একটু দেখি।
আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে হচ্ছে তোমার একটা গ্যাসীয় অবস্থা থেকে তোমার 1 মোল পরমাণু থাকবে, ওই 1 মোল পরমাণু থেকে তুমি 1 মোল ইলেকট্রন অপসারণ করাবা। অপসারণ মানে কি? তুমি টেনে বের করবা বা হচ্ছে ত্যাগ করাবা। তুমি যত সহজে ত্যাগ করাইতে পারবা তোমার আয়নীকরণ শক্তি তত কম। তোমার যত শক্তি লাগবে এটা ত্যাগ করাইতে তোমার আয়নীকরণ শক্তি তত বেশি। বুঝছি? ঠিক আছে, এবার খেয়াল করো তো, স্থিতিশীলতা পড়ছো? স্থিতিশীলতা পড়ো নাই? নিষ্ক্রিয় মৌলের নাম শুনছো? শুনছো। আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে এই প্রত্যেকটা মৌল তাদের স্থিতিশীল অবস্থায় থাকে। এখন এই স্থিতিশীল অবস্থাটা কি ভাইয়া? স্বাভাবিক। আচ্ছা, স্থিতিশীল অবস্থা মানে তোমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র দুইটা জিনিস মনে রাখবা। সেইটা কি? স্থিতিশীলতা যদি আমার অর্জন করতে হয় আমার কি কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আমার অরবিটাল, এটা আমার লাগবে। অরবিটাল, অরবিটাল আমরা কয়টা পড়ছি? 4টা না? এস, পি, ডি, এফ, তাই না? এখন প্রত্যেকটা অরবিটালে আমরা কয়টা করে সর্বোচ্চ মৌল ধারণ করতে পারি এটা আমরা জানি? জানি। এসে হচ্ছে আমার সর্বোচ্চ কয়টা? 2টা। পিতে হচ্ছে আমার সর্বোচ্চ কয়টা? 6টা। ডিতে আমার সর্বোচ্চ কয়টা? 10টা। এফতে সর্বোচ্চ কয়টা? 14টা। এটা আমরা জানি? জানি। তো অরবিটাল কেন আমি বললাম, এখন তোমরা স্থিতিশীলতার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে অরবিটাল অর্ধপূর্ণ থাকবে। অর্ধপূর্ণ থাকবে। অর্ধপূর্ণ বলতে কি বুঝাইতেছি? আমার এসে হচ্ছে 2টা থাকতে পারবে সর্বোচ্চ, 2টা বেশি থাকতে পারবে না। এখন এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এটা এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? একটা। ওই এক হচ্ছে আমার এটা কি? অর্ধপূর্ণ অবস্থা। সেম পিতে তুমি খেয়াল করো, সর্বোচ্চ থাকতে পারবে 6টা, অর্ধপূর্ণ হইলে অর্ধেক করে ফেলো 3টা, ডিতে অর্ধেক করে ফেলো 5টা, এফতে অর্ধেক করে ফেলো 7টা। তো এইটা হচ্ছে আমার অর্ধপূর্ণ অবস্থার। পরিপূর্ণ অবস্থা হচ্ছে এইটা। একটা কাহিনী বুঝছি, অর্ধপূর্ণ থাকবে। আরেকটা কি থাকবে? অরবিটাল পরিপূর্ণ অবস্থায় থাকবে। পরিপূর্ণ থাকবে কি দ্বারা পরিপূর্ণ থাকবে? ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে। তো এই দুইটা জিনিস যদি ফুলফিল করে তাইলে হচ্ছে আমার মৌলটা কি? স্থিতিশীল। এখন স্থিতিশীল মানে কি? স্থিতিশীল মানে হচ্ছে আমার একটা মৌলের ওই একটা পর্যায়ে, যেই পর্যায়ে গেলে ওই মৌলটা কারোর সাথে কোনো বিক্রিয়া করবে না বা চাইবে না, মানে সে একদম কমফোর্টেবল প্লেসে চলে গেছে, সে আর কোনো কিছু চায় না, একদম রিল্যাক্স থাকতে চায় ওই জায়গায়। বুঝা গেছে? এরকম হচ্ছে একটা পর্যায়। তো নিষ্ক্রিয় মৌলের প্রত্যেকটা মৌল আমার হচ্ছে স্থিতিশীল অবস্থায় আছে, দেখবা তাদের অরবিটাল গুলো পরিপূর্ণ অবস্থায় আছে, তাই না? ঠিক আছে, তাহলে স্থিতিশীলতা যদি আমরা বুঝতে পারি তাইলে আমরা হচ্ছে এই জিনিসটা আবার ব্যাক করি। বুঝছি? ওকে, এইবার আসো, বাম থেকে আমি ডানে যাচ্ছি, আমার আকার হ্রাস পাইতেছে, অক্সিজেনের আকার কম, নাইট্রোজেনের আকার বেশি। এবার আমরা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা একটু করি। অক্সিজেনের কত? 8। কি বুঝলা? কিছু বুঝো নাই? খেয়াল করো, নাইট্রোজেনের ক্ষেত্রে আমার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে পি অরবিটাল আছে? আছে। পি অরবিটালে আমার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো? 6টা না? এখন আমি স্থিতিশীলতার ক্ষেত্রে কি বলছিলাম? বলছিলাম যে একটা পরিপূর্ণ অবস্থায় থাকবে, না হলে অর্ধপূর্ণ অবস্থায় থাকবে। এখন এটা পরিপূর্ণ অবস্থায় নাই, কিন্তু কি অবস্থায় আছে? অর্ধপূর্ণ অবস্থায় আছে। অর্ধপূর্ণ অবস্থায় যদি থাকে তাহলে তুমি খেয়াল করো, অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনটা আমার স্থিতিশীল মৌল না?
অক্সিজেনের তুলনায় নাইট্রোজেন কি স্থিতিশীল মৌল না? স্থিতিশীল মৌল। কারণ হচ্ছে আমার এটা অর্ধপূর্ণ অবস্থাতেও নাই, অক্সিজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থাতেও নাই, পরিপূর্ণ অবস্থাতেও নাই। কিন্তু নাইট্রোজেন আমার কি অবস্থায় আছে? অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাইলে আমার নাইট্রোজেনটা হচ্ছে অক্সিজেনের তুলনায় অধিক স্থিতিশীল মৌল। এতটুকু বুঝছি। আচ্ছা, অধিক স্থিতিশীল মৌল যদি হয় তাইলে আমার যে এই নাইট্রোজেন মৌলটা আছে, এই নাইট্রোজেন মৌলটা তার কমফোর্টেবল প্লেসে চলে গেছে। সে এমন একটা পর্যায়ে গেছে, সে চাইবে না হচ্ছে কাউরে ইলেকট্রন দিতে বা কারোর থেকে ইলেকট্রন নিয়ে বিক্রিয়া প্রদান করতে, সে চাইবে না। তো এখন আমার আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে ছিল যে আমার এক মোল মৌল থেকে বা এক মোল পরমাণু থেকে আমি এক মোল ইলেকট্রন অপসারণ করাবো। আমার অপসারণ করতে যত বেশি শক্তি প্রয়োজন, আমার আয়নীকরণ শক্তি তত বেশি। যত কম শক্তি প্রয়োজন, আমার আয়নীকরণ শক্তি তত কম। এখন যেহেতু এটা আমার স্থিতিশীল মৌল, তো সে একটা জায়গায় স্থির, তাই না? তো তুমি যদি এইখান থেকে ইলেকট্রন অপসারণ করাইতে চাও, তুমি তো তাই না আজীবনও বের করতে পারবা না। পারবা হয়তো, বা অনেক দেরি হবে, অনেক কষ্ট হবে এইটার তুলনায়। এটারে একটা টান দিলে বের হয়ে যাবে। কিন্তু এইটা যদি তুমি হচ্ছে টান দিতে চাও বা হচ্ছে বের করে আনতে চাও জোর করে, শক্তি তোমার বেশি লাগবে না? কষ্ট তোমার বেশি হবে না? তো যেহেতু তোমার শক্তি এখানে বেশি লাগতেছে, এই কারণে এইটার আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। কার? নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। যদিও এটা বাম থেকে ডানে গেলে আমার আকার হ্রাস পাইতেছে, আর যদি আকার হ্রাস পায় আমরা জানি যে হচ্ছে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। কিন্তু একমাত্র এই দুইটা মৌলের ক্ষেত্রে অক্সিজেনের তুলনায় যেহেতু নাইট্রোজেন হচ্ছে অধিক স্থিতিশীল মৌল, এই কারণে এখান থেকে আমার ইলেকট্রন অপসারণ করাইতে শক্তি বেশি প্রয়োজন। আর শক্তি যেহেতু আমার বেশি প্রয়োজন, সেহেতু হচ্ছে আমার নাইট্রোজেনের কি আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। বুঝতে পারছি? ওকে। এইবার আসো হচ্ছে আমাদের তড়িৎ, এটা তো আমরা বুঝছি। ওকে, এবার আসো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। এইখানেও একটা ব্যতিক্রম আছে। এখানেও কি আছে? ব্যতিক্রম আছে। আমরা আকারের ক্ষেত্রে কি পড়ছিলাম? পর্যায় সারণীর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে যত আমরা নিচের দিকে আসব, আমার একটা করে শক্তি স্তর অ্যাড হইতে থাকে। তার মানে কি হইতে থাকে? আমার আকার বড় হইতে থাকে। এটা পড়ছি না? ঠিক আছে। তো ফ্লোরিন আর ক্লোরিনের কথা একটু চিন্তা করো তো। ফ্লোরিন আর ক্লোরিনের, ফ্লোরিন ক্লোরিন 17 নম্বর গ্রুপের মৌল না? তো 17 নম্বর গ্রুপের মৌলে ফ্লোরিন হচ্ছে উপরে থাকে, তার নিচে থাকে হচ্ছে ক্লোরিন। আমি উপরে থেকে নিচে আসতেছি, আমার কার আকার বড়? অবশ্যই আমার ক্লোরিনের আকারটা বড়, স্বাভাবিকভাবে। যেহেতু আমার ক্লোরিনের আকারটা বড়, আমার ইলেকট্রন আসক্তি কার বেশি হবে? ফ্লোরিনের বেশি হবে, ক্লোরিনের কম হবে, তাই না? না, এটা ভুল। এটা হবে না। কেন হবে না একটু দেখে আসো। ধরো ফ্লোরিনের ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, এখানে আমার দুইটা ইলেকট্রন, এখানে আমার একটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন। এটা ফ্লোরিন হচ্ছে। ওকে, ক্লোরিনটা আঁকায়। ক্লোরিন। এখন ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? ইলেকট্রন আসক্তি মানে তুমি নাম দেখে বুঝতে পারতেছো, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা আসক্তি। সে ইলেকট্রন চায়, সে নিতে চায়, তাই না? তো সে ইলেকট্রন নিতে চাওয়ার তার প্রবণতা। এখন তুমি খেয়াল করো, আমার যেহেতু হচ্ছে বাম থেকে উপর থেকে নিচে আসলে আমার আকার বড় হইতেছে। এখন আকার যদি বড় হয় তাইলে আমার হচ্ছে ইলেকট্রন আসক্তি কি হবে? কমার কথা। কিন্তু এইখানে এটা কমতেছে না, এটা বাড়বে। কেন বাড়বে জানো? চার্জ ঘনত্ব। এখন বলবো ভাইয়া চার্জ ঘনত্ব কি, তাই না? তুমি এখানে খেয়াল করো তো, এখানে আমার টোটাল শক্তি স্তর কয়টা? দুইটা।
সর্ববহিস্থ শক্তি স্তরে কয় নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর না? এখানে যদি আমার 2 নম্বর শক্তি স্তর হয়, এইটা সর্বোচ্চ সর্ববহিস্থ শক্তি স্তর কয় নম্বর শক্তি স্তর? 3 নম্বর শক্তি স্তর না? 2 নম্বর শক্তি স্তরে আমার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2n স্কয়ারের সূত্র বড় নাই? এই যে এমসিকিউ এর ক্ষেত্রে বড় নাই 2n স্কয়ার, তো n এর জায়গায় তুমি যদি 3 বসাও 8টা ইলেকট্রন থাকতে পারবে না 2 নম্বর শক্তি স্তরে? তো এইখানে আমার 2 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। 3 নম্বর শক্তি স্তরে আমার সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে। কিন্তু এখানে ইলেকট্রন আছে কয়টা? কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এইখানে আমার জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় আমার জায়গাটা কি আছে? অলরেডি ফিল আপ। এখানে আমার সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে, 7টা ফিল আপ আছে। এখন ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন নেওয়ার প্রবণতা। তোমার ইলেকট্রন নেওয়ার প্রবণতা যত বেশি থাকবে তোমার ইলেকট্রন আসক্তিটা তত বেশি থাকবে। প্রবণতা কম থাকবে তোমার ইলেকট্রন আসক্তি তত কম থাকবে। তুমি খেয়াল করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, ও 8টা নিতে পারবে, ওর ক্যাপাসিটি হচ্ছে 8টা, এর মধ্যে ওর 7টা ফিল আপ হয়ে গেছে, ওর একটা নিতে পারবে। ওর চার্জ ঘনত্বটা কি হয়ে গেছে? অনেক বেশি হয়ে গেছে, তাই না? ওর চার্জ ঘনত্ব অনেক বেশি না? ওর ক্যাপাসিটি আছে হচ্ছে 18টা, মাত্র 7টা ফিল আপ হয়েছে, তাই তো? ও আরো 11টা ইলেকট্রন এখানে নিতে পারবে। তো যেহেতু তার 11টা ইলেকট্রন নেওয়ার প্রবণতা আছে, সে ইলেকট্রন নিতে চাইবে। ফ্লোরিনের তুলনায় ক্লোরিন ইলেকট্রন বেশি নিতে চাইবে। এই কারণে শুধুমাত্র ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে আমার কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি বেশি। ওকে, এইবার আসো এই যে এই জিনিসগুলা কি, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, অবস্থান্তর, এই জিনিসগুলো থেকে তোমাদের হচ্ছে অনুধাবন কোশ্চেন আসে। তো অনুধাবন কোশ্চেন যেহেতু হচ্ছে তোমার এসএসসি 26, তো এসএসসি 26-এ হচ্ছে তোমাদের এক্সট্রা হচ্ছে 5টা তোমার অনুধাবন কোশ্চেন অ্যান্সার করতে হবে। এই জিনিসগুলোর জন্য চতুর্থ অধ্যায়ে 1 2 3 4 5 এই 5-6টা টপিক খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। ক্ষার ধাতু জিনিসগুলা কি? ক্ষার ধাতুগুলো হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌল। পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপ পড়ছো না? 1 নাম্বার গ্রুপের মৌলগুলা শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত। তোমারে কোশ্চেন করবে কিভাবে, সোডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, এই টাইপের কোশ্চেন গুলো হবে। তোমার পটাশিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, এইভাবে তোমাকে কোশ্চেন করবে। অ্যান্সার কিভাবে দিবা? আগে বলে নিবা যে আমার পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপে হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা মৌল আছে এই 6টা মৌলকে একত্রে ক্ষার ধাতু বলা হয়। এবং ক্ষার ধাতুর বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে কি করবে, এরা পানিতে বিয়োজিত হবে, পানিতে ভেঙে বিক্রিয়া করবে। কি কি উৎপন্ন করবে? ভেঙে গিয়ে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। হাইড্রোজেন গ্যাস কি করবে? তৈরি করবে। এইটা বলবা, বলার পরে একটা বিক্রিয়া দেখাই দিবা। ধর আমি যেমন তোমাকে সোডিয়ামের কথা বললাম, তুমি সোডিয়াম দিয়ে বিক্রিয়া দেখাও। সোডিয়াম পানিতে বিয়োজিত হবে বা ভেঙে যাবে। তো ভেঙে গেলে আমার এইখানে সোডিয়ামটা আয়নিত অবস্থায় চলে আসবে, যেহেতু সোডিয়াম একটা ধাতু প্লাস পানি থেকে আমার এখানে আসবে হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এই দুইটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড, এইটাই হচ্ছে মূলত আমার কি ক্ষার। আর এই যে আমার হাইড্রোজেন গ্যাস ছিল না, গ্যাস, এইভাবে বলবা, বিক্রিয়া দেখাই দিবা, 2 মার্ক তোমার। সেম সেম জিনিস হচ্ছে আমার মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে। সেম জিনিস কি মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে। মৃৎক্ষার ধাতুর মৌলগুলা হচ্ছে কি
বলতো 2 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলা। 2 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলা, এরাও হচ্ছে সেম পানির সাথে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্ষার ও হাইড্রোজেন গ্যাস। ক্ষার ও হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ধরো ম্যাগনেসিয়ামকে কেন মৃৎকার ধাতু বলা হয়? সেম অ্যান্সার, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই যে এটা হচ্ছে আমার ক্ষার। কিন্তু এদেরকে মৃৎকার ধাতু কেন বলা হয়? কারণ এদেরকে বিভিন্ন মাটিতে যৌগ আকারে পাওয়া যায়। কই পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। কি রূপে পাওয়া যায়? যৌগ রূপে পাওয়া যায়। বুঝতে পারছি? ওকে, ক্ষার ধাতু শেষ, মৃৎক্ষার ধাতু শেষ। আসো আমার মুদ্রা ধাতু। ওকে, এইবার আসো হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, মুদ্রতা না তো, মুদ্রা ধাতু। এইটা হচ্ছে আমার পর্যায় সারণের 11 নাম্বার গ্রুপের মৌল। গ্রুপের কি কি? কপার, সিলভার এবং হচ্ছে গোল্ড। এই তিনটা হচ্ছে আমার কি? মুদ্রা ধাতু। 11 নাম্বার গ্রুপের এই তিনটা মৌল হচ্ছে আমার কি? মুদ্রা ধাতু। কেন? কারণ এগুলাকে হচ্ছে প্রাচীন যুগে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, এই কারণে এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। সিম্পল অ্যাজ দ্যাট। এবার আসো হ্যালোজেন গ্রুপ। কি গ্রুপ? হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপ কয় নাম্বার গ্রুপ? 17 নাম্বার গ্রুপের মৌল। 17 নাম্বার গ্রুপের মৌল। এখন হ্যালোজেন বলতে কি বুঝাইতেছি আমরা? হ্যালোজেন মেইনলি হচ্ছে আমার লবণ উৎপন্নকারী। কি উৎপন্নকারী? লবণ উৎপন্নকারী। ওকে, এখন কিভাবে সে লবণ উৎপন্ন করে? 17 নাম্বার গ্রুপের প্রত্যেকটা মৌল কি করে? ধাতুর সাথে বিক্রিয়া করে হচ্ছে লবণ উৎপন্ন করে। কার সাথে বিক্রিয়া করে? ধাতুর সাথে। ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। এতটুকু বুঝছি? আচ্ছা, এখন অনেকে হচ্ছে বুঝে না যে আমার ধাতু জিনিসটা কি। আসলে ধাতু জিনিসটা আসলে কি? আমার ধাতু হচ্ছে ওই সকল মৌল, যেই সকল মৌল হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন আমার বলবা ভাইয়া ইলেকট্রন কারা ত্যাগ করতে পারে? আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করার জন্য তোমরা ইলেকট্রন বিন্যাস শিখছো না? হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবা সর্ববহিস্থ শক্তি স্তরে ধাতু কারা চিনো? ধাতু চিনো আগে। ধাতু কারা? সর্ববহিস্থ শক্তি স্তরে যদি একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে, এই মৌলগুলো হচ্ছে ধাতু। ইলেকট্রন বিন্যাস তো পারি, ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা সবচেয়ে বাইরের শক্তি স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? যদি একটা থাকে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, দুটো থাকলে দুইটাও ত্যাগ করতে পারবে, তিনটা থাকলে তিনটাও ত্যাগ করতে পারবে। তো যারা ত্যাগ করতে পারবে তারাই হচ্ছে মেইনলি আমার ধাতু। এবং ত্যাগ করে কিসে পরিণত হয়? ত্যাগ করে দিছে তার মানে কি মাইনাস হয়ে যায় না? না, তার মানে ত্যাগ কি? ধনাত্মক। কি হয় মনে রাখবা? ধাতুর ধনাত্মকের পজিটিভ আয়ন। উল্টাপাল্টা লাগাইও না, পজিটিভ আয়ন। বুঝতে পারছি? তো ওই ধাতুর সাথে বিক্রিয়া করে হচ্ছে লবণ উৎপন্ন করে।
এখন ধরো আমি 17 নাম্বার গ্রুপের একটা মৌল নিলাম, ক্লোরিন। কার সাথে বিক্রিয়া করবে? ধরো একটা ধাতু, ধাতু কোন ধাতু? সোডিয়াম ধরলাম আমি, সোডিয়াম ধরি, সোডিয়াম ধরলাম। তো সোডিয়ামের সাথে হচ্ছে আমার ক্লোরিন বিক্রিয়া করবে, সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। এই এটা আবার কি? বাদ। সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের খাবার লবণ। এই যে লবণ তৈরি করছে, সেম আমি তুমি যে কোনো জিনিস নাও, 17 নাম্বার গ্রুপের যে কোনো মৌল নিয়ে তুমি ধাতুর সাথে বিক্রিয়া করো, দেখবে একটা লবণ তৈরি হয়েছে। ঠিক আছে, যেহেতু লবণ তৈরি করছে তার মানে তারা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল। বুঝতে পারছি? ওকে, এইবার আসো অবস্থান্তর মৌল। কি মৌল? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কত নাম্বার গ্রুপ? 3 থেকে 12 নাম্বার গ্রুপের 40টার মতো মৌল আছে। এই 40টা মৌল হচ্ছে আমার অবস্থান্তর মৌল। এদের বৈশিষ্ট্য কি? প্রথম কথা হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। কি গঠন করে? রঙিন যৌগ গঠন করে। তাদের আরেকটা বৈশিষ্ট্য আছে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মানে কি? মানে হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস যখন তুমি করবা দেখবা যে তাদের প্রত্যেকটা ইলেকট্রন সর্ববহিঃস্তরে যে ডি অরবিটালে প্রবেশ করছে। ইলেকট্রনটা কি করছে? ডি অরবিটালে যে প্রবেশ করছে। তো ডি অরবিটালে যদি প্রবেশ করে ইলেকট্রন, তাহলে আমরা ওইটাকে বলি হচ্ছে ডি ব্লক মৌল। ঠিক আছে, অবস্থান্তর মৌল সবগুলা কি ডি ব্লক মৌল। এখন ডি তে প্রবেশ করলে কি আমার অবস্থান্তর মৌল হয়ে যাবে? না, এখানেও কিছু শর্ত আছে। আমার এই ডি যে অরবিটালটা আছে, এই অরবিটালটা আংশিক পূর্ণ থাকতে হবে। কি পূর্ণ থাকতে হবে? ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, পুরোপুরি পরিপূর্ণ হবে না, আংশিকভাবে পূর্ণ থাকবে। বুঝাতে পারছি? কিরকম আমি তোমাদের বলতেছি, ধরো ডি অরবিটালে আংশিক পূর্ণ বলতে বুঝাচ্ছি হচ্ছে 1 থেকে 9 এর মধ্যকার যে কোনো সংখ্যা যদি থাকে, 1 থেকে 9 এর মধ্যকার যে কোনো সংখ্যা যদি থাকে তাহলেই শুধুমাত্র সেটা অবস্থান্তর মৌল। যদি ডি 1ও থাকে সেটা অবস্থান্তর মৌল হবে না, যদি ডি 9ও থাকে অবস্থান্তর মৌল হবে না। বুঝতে পারছি? কি বললাম? আংশিক পূর্ণ থাকতে হবে। এখন ধরো হচ্ছে জিঙ্ক, জিঙ্ক তো জিঙ্কে তোমার হচ্ছে 12 নাম্বার গ্রুপের মৌল, 12 নাম্বার গ্রুপের মৌল। শর্ত অনুযায়ী এটা অবস্থান্তর মৌল হওয়ার কথা না, কিন্তু অবস্থান্তর মৌল এটা হবে না। কেন হবে না? তুমি যখন ইলেকট্রন বিন্যাসটা করবা 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, 30টা হয়েছে না? 10টা 20টা 30টা। তুমি খেয়াল করো এই জায়গায় আমার এই যে ডি অরবিটাল, এখানে 10টা ইলেকট্রন আছে। ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 10টা। এখানে আছেও কয়টা? 10টা। এটা আমার পরিপূর্ণ অবস্থায় আছে। এখন আমার এখানে শর্ত আমি কি দিছি? আমার ডি অরবিটালটা হচ্ছে আংশিক পূর্ণ থাকতে হবে। এটা কি আমার আংশিক পূর্ণ আছে না পরিপূর্ণ আছে? অবশ্যই পরিপূর্ণ আছে। তো যেহেতু পরিপূর্ণ আছে সেহেতু 12 নাম্বার গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না। এইভাবেই তোমাদের কোয়েশ্চেন করবে যে জিঙ্ক ধরো হচ্ছে তোমার 12 নম্বর গ্রুপের মৌল হইলেও কেন হচ্ছে অবস্থান্তর মৌল না? কারণ অ্যান্সার কি? ডি অরবিটাল আংশিক পূর্ণ না।